শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি বেসিক এইচটিএমএল এবং সিএসএস এর টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে। তো গত পর্বে আমরা এইচটিএমএল শিখেছিলাম যে কিভাবে একটি এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করতে হয় এবং এটি ব্রাউজারে ওপেন করে দেখতে হয় কিভাবে। তো গত পর্বে আমরা এখানে দুটো ট্যাগ ব্যবহার করেছিলাম। তো আজকে আমরা বাকিগুলো দেখব। তো প্রথমেই আমরা যে আমাদের এইচটিএমএল ফাইলটি আছে সেটি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। এই পর্যন্ত আমরা গতকাল করেছিলাম। তো এইখানে যে ট্যাগের ব্যবহার করেছি, আজকে আমরা সিএসএস এর ব্যবহার দেখব। গতকাল আমরা সিএসএস অ্যাড করেছি গত পর্বে। তো আজকে সিএসএস দিয়ে কিভাবে কাজ করতে হবে সেটা আমরা দেখব। তো এটার সাথে সিএসএস লিঙ্কিং হয়েছে কিনা আমি গত পর্বে আপনাদের বলেছিলাম যে ফায়ারবাগ ব্যবহার করতে, ফায়ারবাগ ডাউনলোড করতে, এবং অবশ্যই আপনার ফায়ারফক্সটি লেটেস্ট ভার্সন কিনা সেটা চেক করে নেবেন, কারণ লেটেস্ট ভার্সনেই ওয়েব ডিজাইনটা ভালো হবে। তো এখানে ফায়ারফক্সের লেটেস্ট ভার্সন 17.01 আমি এটা ব্যবহার করছি এবং ফায়ারফক্স ইজ আপ টু ডেট এটা শো করছে। তো ফায়ারফক্স যদি ইনস্টল থাকে সেক্ষেত্রে আমি আগেই বলেছি যে রাইট ক্লিক করলে ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ এই অপশনটি আসবে। তো আমরা দেখব যে এইখানে সিএসএস লিংক হয়েছে কিনা সঠিকভাবে। তো এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ করলে এখানে দেখাবে আপনার যে এলিমেন্টগুলো করেছিলাম সেটা দেখাবে। এবং এখানে হেডে দেখুন আমরা যে এখানে দিয়েছি যে টাইটেল এবং স্টাইল শিট। তো যদি এখানে স্টাইল শিট যদি এখানে লিঙ্কিং হয় সেক্ষেত্রে এখানে দেখাবে। তো সেটা দেখার জন্য আমাদের স্টাইল শিটে কোনো একটি কোড দিতে হবে। তো এখানে আমি রাইট ক্লিক করে স্টাইল শিট এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে গেলাম। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স এইচটিএমএল, এটা হচ্ছে স্টাইল শিট। সিএসএস কথাটির অর্থ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। তো এটা দিয়ে ওয়েবসাইটের বিভিন্ন রং করা হয়। তো বিভিন্ন রং করা হয়, বিভিন্ন মার্জিন, তারপরে বিভিন্ন সাইজ, এগুলো পিক্সেলে দেওয়া হয়। অর্থাৎ ওয়েবসাইটের সৌন্দর্য বর্ধন সম্পর্কিত সকল কিছুই সিএসএস দিয়ে করা হয়। তো আমরা প্রথমে একটা সিএসএস শিখি। সিএসএস এর দুই প্রকারের এখানে ব্যবহার হয়, এগুলোকে বলে সিএসএস সিলেক্টর। তো যেগুলো আমরা আইডি ব্যবহার করব, এখানে আইডি এবং ক্লাস। আইডি হচ্ছে হ্যাশ দিয়ে প্রকাশ করা হয় সিএসএস, এবং ক্লাস হচ্ছে ডট দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা সিএসএস এ এখানে যেটা দেখব সেটা হচ্ছে প্রথমে ট্যাগগুলো ব্যবহার করব। সিএসএস এর ট্যাগগুলো যদি থাকে সেগুলোকে আইডি বা ক্লাস ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। যেমন আমরা এখানে যদি H1 কে কালার লাল করতে চাই, লাল রঙের করতে চাই হেডিং 1 কে, তো সেই ক্ষেত্রে আমাকে এখানে H1 লিখতে হবে। অর্থাৎ যেটা ট্যাগ সেটা কোনো রঙের প্রয়োজন নেই। এবং এখানে আপনাকে ট্যাগের নাম লিখতে হবে এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ করতে হবে। তার মধ্যে আপনাকে প্যারামিটার দিতে হবে। মনে করেন আমি কালার চাচ্ছি লাল, তাহলে এখানে COLOR কালার দিতে হবে, RED রেড। তো এখানে লাল রং দিলে এখানে এখন যদি আমি সেভ করি, এরপরে আমি যদি এটা রিফ্রেশ করি, দেখা যাবে যে আমার হেডিং 1টা লাল রঙের হয়ে গিয়েছে। তো তাহলে বুঝবো আমরা সিএসএস পেয়েছে। তো অনেক সময় দেখা যায় সিএসএস পাইনি। যেমন ধরুন বলা যেতে পারে যে আমি এখানে যদি স্টাইল SHET দেই, অর্থাৎ একটা ভুল করলাম, সেক্ষেত্রে যদি আমি রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখা যাবে আমরা স্টাইল শিট পাইনি। তো এখন স্টাইল শিট যে পেলো না কি করে বুঝবো? আমি এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে গেলাম, যার পরে আমার এখানে দেখা যাচ্ছে যে বানানটি ভুল আছে, এই কারণে পাইনি। অনেক সময় দেখা যাচ্ছে যে বানান ঠিকই আছে কিন্তু আমার এইখানে স্টাইলের বানান এখানে ভুল হয়ে গেছে। তো আমি এখানে রিফ্রেশ করলে এখন স্টাইল শিট যদি দেখি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই স্টাইল শিট মানে বানান ভুলের কারণে স্টাইল শিট পাইনি। তো এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন যে স্টাইল শিটে যেন বানান ভুল বা এই জিনিস ভুল না যায়। তো এটা হচ্ছে আমাদের ট্যাগ কালার করলাম। তো আপনি যদি একই সাথে অনেকগুলো প্যারামিটার দিতে চান, যেমন লাল কালার হবে কিন্তু এইটার ফন্ট সাইজটা হবে 50 পিক্সেল, সেক্ষেত্রে আপনাকে এখানে একটি সেমিকোলন ব্যবহার করতে হবে এবং এখানে দিতে হবে হচ্ছে ফন্ট ড্যাশ সাইজ 50 পিক্সেল। তো ফন্ট সাইজ যদি 50 পিক্সেল দেই সেক্ষেত্রে সেভ করে আপনি এখানে রিফ্রেশ করলে দেখা যাবে যে এটার ফন্ট সাইজ অর্থাৎ ফন্ট সাইজটি বড় হয়ে গেছে। তো এইভাবেই মানে স্টাইল শিট দিয়ে বিভিন্ন রং করা হয়। তো আমাদের সিএসএস এগুলো দেখার আগে আগে এইচটিএমএল এর যে ট্যাগগুলো আছে সেইগুলো আমাদের ব্যবহার করা শিখতে হবে। যেমন আমি যদি একটা ইমেজ এখানে আনতে চাই, সেই ক্ষেত্রে তো আপনাদের জন্য এইচটিএমএল এর ট্যাগের জন্য একটি লিস্ট আছে। তো লিস্টটা আপনারা পেতে পারেন যেখানে আপনি গুগল সার্চ করলেই লিস্ট পাবেন। তাছাড়া আমার একটি বাংলাতে লিস্ট করা আছে, আমি আপনাদের এই টিউটোরিয়ালের শেষে
লিস্টের লিঙ্কটি দিয়ে দেব, কারণ লিস্টটা আসলে আমার স্টুডেন্টদের জন্য। তো আপনারাও আমাদের স্টুডেন্ট, যে এই টিউটোরিয়াল শুনছেন তিনি আমার স্টুডেন্ট। তো আপনি যদি ওইটাও না পান, সেক্ষেত্রে আপনি এখানে গুগলে সার্চ দেবেন HTML ট্যাগ লিস্ট লিখে সার্চ দিলে অনেক এখানে আসবে। যেমন HTML ট্যাগ, এখানে আমরা W3 স্কুলস যেটি আছে এখানে, এইটা পড়লেই আমি মনে করব এনাফ। এখানে যেটি নিউ লেখা আছে সেটি হচ্ছে HTML5 এর। তো আর যেটি এখানে একটু আফসা আছে সেটি HTML5 এ এটা সাপোর্ট করবে না। তো এখানে আপনি এই ট্যাগগুলোর ব্যবহার শিখবেন। তো এখানে অনেক ট্যাগ দেখে আপনি মানে ভয় পাবেন না। HTML এ আসলে খুব কম সংখ্যক ট্যাগই আমরা ব্যবহার করে থাকি। তো তার মধ্যে কয়েকটি আমি আপনাদের দেখাবো। যেমন আমি এই ইমেজটা যদি সেভ করে নেই, সেভ ইমেজ অ্যাজ, এবং এটা আমি রাখলাম ডেস্কটপে রাখলাম। ডেস্কটপে আমার যে ফোল্ডার আছে অর্থাৎ HTML, আমি পার্ট 1 অর্থাৎ এটা 2, তো আমি এটা রাখলাম W3 স্কুলস লোগো জিফ এই নামে সেভ করে রাখলাম। তো এখন আমি যদি আমার ডকুমেন্টে ওই ইমেজটা আনতে চাই, সেক্ষেত্রে আমাকে একটি ট্যাগ ব্যবহার করতে হবে, এবং এই ট্যাগটি হবে সিঙ্গেল ট্যাগ, IMG শেষ এখানেই। তো এই ট্যাগের আপনাকে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তো অ্যাট্রিবিউটটি হচ্ছে SRC সোর্স, অর্থাৎ ইমেজের সোর্স কোথায়। তো আমি এই নামটি কিন্তু আপনার একদম ঠিক হতে হবে, কোনো ছোট হাতের বড় হাতের কনফ্লিক্ট যেন না হয়, বা এক্সটেনশন যেন ঠিক থাকে, তাহলেই কিন্তু আপনার ছবিটা আসবে। তো এখন যদি আমি রিফ্রেশ করি আমার ডকুমেন্টটা, দেখা যাবে যে এখানে একটা ইমেজ আসছে। তো এই ইমেজটা আমরা আনলাম কিভাবে? অবশ্যই এই ইমেজটা আপনার যেই ফোল্ডারে আছে HTML সেখানে সেভ করে রাখতে হবে। আপনি চাইলে একটা ইমেজেস নামে ফোল্ডার করেও সেভ করতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো হয় ইমেজেস ফোল্ডার করে সেভ করা। যদি না করেন সেক্ষেত্রে এখানেও রাখতে পারেন, রেখে এখানে আপনি নামটা দিয়ে দিবেন, এবং নামটা অবশ্যই আপনাকে এক্সটেনশন সহ হবে। আমি যদি এখানে এক্সটেনশন না দেই, সেই ক্ষেত্রে খেয়াল করুন আমি রিফ্রেশ করলে ছবিটি আসবে না, এইরকম দেখাবে। অর্থাৎ আমার ইমেজে কোনো সমস্যা আছে, নামে সমস্যা আছে বা লোকেশনে সমস্যা আছে। তো ইমেজ আনার জন্য যে দুটি শর্ত আমি বললাম, যে ইমেজটি অবশ্যই আপনার HTML ফাইল যেখানে আছে, অর্থাৎ এই যে ফোল্ডার, এখানে HTML ফাইল আছে এবং এখানে ইমেজটি আছে, অর্থাৎ মাই কম্পিউটারে অন্য কোথাও থেকে হবে না, ওখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করবেন এরকম। তো এখন আমরা চাচ্ছি, এখানে আমি লিখলাম প্যারাগ্রাফ দিয়ে প্রথম আলো, আমি এটা পি হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, প্রথম আলো যদি লিখলাম, তো এখানে কিন্তু প্রথম আলো চলে আসলো। তো আমরা চাই এখানে ক্লিক করলে প্রথম আলো পেপারটা ওপেন হবে। তো সেই ক্ষেত্রে এখানে আমি যদি লিংক করতে চাই, সেই ক্ষেত্রে আপনি এইখানে ট্যাগের আগেও দিতে পারেন, এখানে একটা এ দিবেন, এই কথাটির অর্থ হচ্ছে অ্যাঙ্কর, এবং এর শেষে একটা এ দেবেন। তো এখানে একটা এ, এর শেষে একটা এ, এবং এখানে এর একটা অ্যাট্রিবিউট দিতে হবে HREF দিয়ে, অর্থাৎ হাইপার রেফারেন্স। ঠিক এরকম যে আপনার এই লিংকে ক্লিক করলে কোথায় যাবে সেটা আপনাকে অবশ্যই দিয়ে দিতে হবে। তো এখানে যেটা দিতে হবে যে HTTP, এইটা আপনাকে অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু লিংক কাজ করবে না। অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, তারপরে এখানে কোলন, তারপরে দুটো স্ল্যাশ, তারপরে আপনি www প্রথম আলো.com এই ঠিকানাটা দিবেন। এরপরে আপনি যদি আপনার পেজ রিফ্রেশ করেন, সেক্ষেত্রে দেখা যাবে এটি লিংক হয়ে গেছে, এবং এখানে যদি আপনি ক্লিক করেন, প্রথম আলো পত্রিকা ওপেন হবে। তো এখানে আমি এখন যদি চাই যে এই যে ইমেজটা, এই ইমেজটাতে ক্লিক করলে আমার w3schools.com এটা ওপেন হবে। তো সেটা যদি চাই, সেক্ষেত্রে আমাকে ইমেজের আগে একটা অ্যাঙ্কর, এবং যেই পর্যন্ত লিংক হবে তার শেষে একটা অ্যাঙ্কর। এরপরে আমরা এখানে কার্সর নিয়ে HREF দিয়ে http www.w3schools.com এটা যদি দিয়ে দেই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে W3 schools এর উপরে কার্সর নিয়ে গেলে একটা হাত চিহ্ন আসছে, অর্থাৎ এটি লিংকিং হয়েছে। তো এইভাবে যে কোনো কিছুকে আপনি ইমেজ এনে সেটাকে লিংক করতে পারেন।
তো আপনারা অবশ্যই ট্যাগ যেগুলো আছে সেগুলোর লিংক আমি দিচ্ছি। তো এটা আসলে আমার স্টুডেন্টদের জন্য, তো আমি এটা আপনাদের জন্য আলাদা একটা জায়গাতে আমি এটা প্রিন্ট করে পিডিএফ করে আপনাদের দিচ্ছি। তো এখানে রেজিস্টার্ড ইউজার ছাড়া লগ ইন করতে পারে না, তারপরে আমি শুধুমাত্র আপনাদের জন্য এটি দিচ্ছি। এখানে যেই ট্যাগগুলো আছে সেগুলো শিখলেই আমার মতে আপনাদের এটা হবে। তো আমি এটা আপনাদের এটাকে সেভ করে দেই। আগে বলে রাখি, এটা আসলে কোনো রেফারেন্স বলা চলবে না। এটা মানে একটা আমি যেগুলো পেয়েছি সেগুলো এখানে দিয়েছি, কিছু ইংরেজিতে আছে, কিছু বাংলাতে আছে। তো আমি এটা ওপেন করে দেখি যে এটা আসলে ঠিক মতো আসলো কিনা। হ্যাঁ, এটা ঠিক মতো আসছে। তো এটা আপনি এইভাবে এই ট্যাগগুলো, এখানে যে ট্যাগগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবেন। তো প্র্যাকটিস করবেন কিভাবে? যেমন ডক টাইপ, এটা আপনার ওপরে এইচটিএমএল এর ওপরে ডকুমেন্টের ধরন নির্ধারণ করা হয়, তো এটা আমাদের লাগবে না। যেমন মন্তব্য করার জন্য আমাদের এটা, তো এই জিনিসটুকু আপনি কপি করে নেন, কপি করে আপনার এইচটিএমএল এ নিয়ে রাখেন। অর্থাৎ আমি যদি এখানে একটা কমেন্টস করতে চাই, আচ্ছা এটা কাজ করছে না, কোনো একটা কারণে হয়তো ভুল আছে, যাই হোক। হ্যাঁ, এখানে এই যে ডটের এখানে ভুল থাকতে পারে, যাই কপি করে হবে না। তো তো এখান থেকে দেখে নিয়েন যে কমেন্টস করার জন্য এই যে এখানে সঠিকভাবে দেওয়া আছে, অর্থাৎ ডাবল এটা হবে। যাই হোক, আমার এখানে একটু ভুল আছে, ভুল বলতে আমি এই ওয়ার্ডপ্রেসে করেছি তো এই জন্য। আচ্ছা, লিঙ্ক দেওয়ার জন্য এটা এখানে দেখবেন যে এখানে ট্যাগটি এখানে কি ধরনের ট্যাগ সেটা দেখবেন। তারপরে যে ট্যাগটা এখানে শেষ হয়ে গেছে বুঝবেন সেটা সিঙ্গেল। এটা লেখা বোল্ড করার জন্য, তারপরে এটা বড় লেখার জন্য, এটা উক্তি করার জন্য, এটা বডি দেওয়ার জন্য যেগুলো আপনারা শিখেছেন, এটা ক্যাপশন দেওয়ার জন্য, লেখা সেন্টারে নেওয়ার জন্য। এটা যেমন আমি যদি সেন্টার চাই, সেক্ষেত্রে যে অংশটুকু সেন্টার চাই, মনে করেন এটা সেন্টার চাই, সেক্ষেত্রে CENTR সেন্টার এবং শেষে CENTR সেন্টার দিয়ে দিলে এখন দেখা যাবে যে আমার হেডিং ওয়ানটি সেন্টারে হয়ে গেছে। তো এইভাবে আপনারা বেসিক কিছু ট্যাগ প্র্যাকটিস করেন, যেগুলো পারবেন না সেগুলো দিয়ে সার্চ করবেন। মনে করেন আপনি পারছেন না যে টেক্সট এরিয়া যেটা, সেটা আপনি পারছেন না, সেক্ষেত্রে আপনি চলে যাবেন HTML, গুগলে গিয়ে সার্চ করবেন টেক্সট এরিয়া ট্যাগ টিউটোরিয়াল লিখেও সার্চ দিতে পারেন যে HTML টেক্সট এরিয়া ট্যাগ, তাহলে দেখবেন W3 স্কুলস, তারপরে এখানে টিজ্যাগ, তারপরে এখানে আরো অনেক টিউটোরিয়াল চলে আসবে। আমি যদি এটা চাই, দেখা যাচ্ছে এখান থেকে আপনি শিখে নিতে পারেন যে এখানে টেক্সট এরিয়া বলা আছে, যে টেক্সট এরিয়া আপনি কি কি করতে পারেন, এইগুলো দেখে আপনাকে শিখতে হবে। মোটামুটি আপনাকে কেউ শিখিয়ে দেবে না, আপনাকে নিজেই শিখতে হবে। যেই ট্যাগটা আপনি পারবেন না সেই ট্যাগটা আপনাকে এখানে থাকবে। তারপরে আমরা নিয়মিত যে টিউটোরিয়াল দেখছি সেই টিউটোরিয়ালে অবশ্যই যে ট্যাগগুলো আমাদের লাগে সেগুলো আমরা শিখে রাখবো। যেমন আজকে আমরা লিঙ্ক দেখলাম, W3 স্কুল অর্থাৎ ইমেজকে লিঙ্কিং করা দেখলাম। তো এইভাবে কাজ করতে হবে। তো আগামী টিউটোরিয়ালে আমরা আরো বাদবাকি আরো কিছু দেখব। তো সে পর্যন্ত আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।